Hello boys, today I am going to discuss about lesson number 11, the finishing point of class 5. অর্থাৎ আজকে তোমাদের দ্য ফিনিশিং পয়েন্ট যেটা লেসন নাম্বার 11-এ আছে পিটি উষা সম্বন্ধে সেইটা সম্বন্ধে আলোচনা করা হবে। ওকে, এবং প্রথম দুটি অংশ তোমাদেরকে পড়ে দেখানো হবে, ইউনিট 1 এবং ইউনিট 2। এটা 4টা ইউনিট আছে, ইউনিট 1 এবং ইউনিট 2 তোমাদেরকে পড়ে দেখানো হবে। ওকে, দ্য ফিনিশিং পয়েন্ট অর্থাৎ সমাপ্তি রেখা। সমাপ্তি রেখা এখানে কোন জায়গায় দ্য ফিনিশিং পয়েন্ট কথাটা ব্যবহার হয় সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। ফিনিশিং পয়েন্ট যখন কোনো খেলা হয়, দৌড় প্রতিযোগিতা হয় বা দৌড় প্রতিযোগিতা বা কোনো খেলার কোনো অংশে ব্যবহার হয়, যেটা শেষ সীমারেখা থাকে সেটাকে বলা হয় দ্য ফিনিশিং পয়েন্ট অর্থাৎ সমাপ্তি রেখা। ওকে, অর্থাৎ যেখানে শেষ করা হয় কোনো একটা দৌড় প্রতিযোগিতা যখন শুরু হয় এবং শুরুর পর 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার বা 1500 মিটার, যত মিটারই হোক না কেন, শেষ অংশটা যেখানে দড়ি ধরা হয় সেই অংশটাকে বলা হয় ফিনিশিং পয়েন্ট। ওকে, তাহলে আমরা এই অংশতে আমরা কোনো কিছু খেলা সম্বন্ধে জানবো। আমি তোমাদের এই অংশটা আলোচনা করছি যে এখানে পিটি উষা সম্বন্ধে, যে ভারতের একজন ক্রীড়াবিদ এবং তিনি দৌড় প্রতিযোগিতায় তিনি অনেকগুলো খেতাব তিনি জিতেছেন, সেই অংশটাই এখানে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে দেখো প্রথম অংশটা পড়ব। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, রাজিয়াকে পুরস্কৃত করা হয়েছিল এ প্রাইজ, একটা পুরস্কার দিয়ে, ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল, তার স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজিয়াকে একটি পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। অ্যাওয়ার্ডের কথার অর্থ হলো পুরস্কৃত করা। অ্যাওয়ার্ডের অর্থাৎ পুরস্কৃত করা, আর প্রাইজ কথার অর্থ হলো পুরস্কার। রাজিয়াকে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় হয়েছে, তাই তাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তাকে একটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। দ্য প্রাইজ ইজ এ বুক, সে যে পুরস্কারটা ছিল সেটা একটা বই, অন ইন্ডিয়ান অ্যাথলিটস, ভারতীয় ক্রীড়াবিদদের উপরে। অর্থাৎ সেই বইটা যেটা ছিল সেটা ছিল ভারতীয় ক্রীড়াবিদদের উপরে একটা বই, অর্থাৎ ভারতের যে সমস্ত খেলোয়াড় ছিল, ক্রীড়াবিদ ছিল, তাদের জীবনী বা তাদের সম্বন্ধ নিয়ে, তাদের বিষয় নিয়ে একটা বই ছিল, তাদের জীবনী, তাদের অ্যাচিভমেন্ট, অর্থাৎ তারা কী কী অর্জন করেছে সেই সম্বন্ধ নিয়ে সেই বইটা ছিল, যে বইটা রাজিয়া তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পেয়েছে। ওকে, অ্যাথলিটস কথার অর্থ হলো খেলোয়াড়, খেলোয়াড়। ওকে, দিস বুক কন্টেন্টস, এই বইটি অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ এই বইটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এ চ্যাপ্টার, একটা অধ্যায়, অন দ্য লাইফ অফ পিটি উষা, পিটি উষার জীবনী সম্বন্ধে একটা চ্যাপ্টার এখানে এই বইটাতে ছিল। দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের দৌড়ের রানী, যে পিটি উষাকে ভারতবর্ষের দৌড়ের রানী হিসেবে বলা হয়ে থাকে। ভারতের দৌড়ের রানী হলো পিটি উষা, তার জীবনী নিয়ে একটা চ্যাপ্টার এখানে ছিল, একটা অধ্যায় এখানে ছিল। কন্টেন্টস কথার অর্থ হলো অন্তর্ভুক্ত। কন্টেন্টস অর্থাৎ অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত, এবং চ্যাপ্টার অর্থাৎ অধ্যায়। রাজিয়া যে বইটি পেয়েছে সেই বইটার একটা অধ্যায় ছিল পিটি উষার জীবনী নিয়ে। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার, যেহেতু রাজিয়া খুবই আগ্রহী ছিল, ইগার কথার অর্থ হলো আগ্রহী, টু নো অ্যাবাউট পিটি উষা, পিটি উষা সম্বন্ধে জানতে, সি স্টার্টেড রিডিং দ্য বুক, সে বইটি পড়া শুরু করলো রাইট অ্যাওয়ে আফটার ডিনার, অর্থাৎ রাত্রিকালের ভোজনের পর, অর্থাৎ রাত্রে খাবারের পর সে বইটি পড়া শুরু করেছিল। স্টার্টেড রিডিং, ইগার কথার অর্থ হলো আগ্রহী,
কৃতজ্ঞতার অর্থ হলো আগ্রহী, অর্থাৎ সে পিটি ঊষার জীবনী সম্বন্ধে জানতে খুবই আগ্রহী ছিল এবং তাই সে সন্ধ্যাকালে খাবারের পরই সে বইটা পড়তে শুরু করলো। এবার সে যে বইটা পড়বে সেটা সম্বন্ধে আমরা জানবো। পিল্লা ভুল্লা কান্তি থেকে পরম ভিল ঊষা, পিটি ঊষার পুরো নাম, ফুল নেম অর্থাৎ পিল্লা ভুল্লা কান্তি থেকে পরম ভিল ঊষা, জেনারেলি সাধারণত নোন অ্যাজ পিটি ঊষা, যাকে পিটি ঊষা হিসেবে জানা যায়, ইজ ইনডিড, তিনি ছিলেন প্রকৃতপক্ষে দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া, সবথেকে খ্যাতনামা এবং সফল মহিলা খেলোয়াড় ভারতের। অর্থাৎ পিটি ঊষা যিনি সত্যিকারের প্রকৃতপক্ষে একজন খেলোয়াড় ছিলেন, তিনি সত্যিকারের একজন খ্যাতনামা এবং সফল খেলোয়াড় ভারতবর্ষের। ওকে, তাহলে এখানে কতগুলো ওয়ার্ডস আছে, যেমন ইনডিড অর্থাৎ প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে, ফেমাস খ্যাতনামা, সাকসেসফুল, সফল, জেনারেলি মানে সাধারণত, অর্থাৎ পিটি ঊষা যিনি প্রকৃতপক্ষে একজন সফল ভারতের এবং খ্যাতনামা ভারতের ক্রীড়াবিদ ছিলেন। আর এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স, তার অসাধারণ প্রদর্শন অ্যাট দ্য ট্রাক, ময়দানে, আন্ড এনে দিয়েছিলেন ঊষা টাইটেলস, অনেক ঊষাকে এনে অর্জন করে দিয়েছিলেন অনেক খেতাব, লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, যেমন এই খেতাবগুলো যেমন কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অর্থাৎ ভারতবর্ষের দৌড়ের রানী, অ্যান্ড পায়োলি এক্সপ্রেস এবং পায়োলি এক্সপ্রেস হিসেবে তার খেতাবগুলো তিনি অর্জন করেছিলেন। অর্থাৎ তার অসাধারণ প্রদর্শন ময়দানে, তিনি অনেক প্রদর্শনের জন্য ময়দানে তিনি অনেকগুলি খেতাব তিনি অর্জন করেছিলেন। এক্সট্রা অর্ডিনারি কথার অর্থ হলো অসাধারণ, পারফরম্যান্স কথার অর্থ হলো প্রদর্শন করা। ট্র্যাক কথার অর্থ হলো ময়দান। আর্ন কথার অর্থ হলো অর্জন করা। এবং টাইটেলস কথার অর্থ হলো খেতাব। অর্থাৎ তার অসাধারণ প্রদর্শন তাকে অনেকগুলো খেতাব এনে দিয়েছিল। পিটি ঊষা ওয়াজ বর্ন অন 27th June 1964, 1964 খ্রিস্টাব্দে 27শে জুন পিটি ঊষা জন্মগ্রহণ করেন অ্যাট পায়োলি, এ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। কেরালার পায়োলি নামে রাজ্যের পায়োলি নামে গ্রামে তিনি 1964 খ্রিস্টাব্দে 27শে জুন জন্মগ্রহণ করেন। Though Usha was affected by ill health in her early childhood, যদিও উষা খুবই ভুগেছিলেন বা অসুস্থ ছিলেন বাই ইল হেলথ, তার ভগ্ন স্বাস্থ্যের জন্য, ইন হার আর্লি চাইল্ডহুড, তার শৈশবে, হার প্রমিস ইন স্পোর্টস, তার অঙ্গীকার খেলাতে, কুড বি ক্লিয়ারলি নোটিস, কিন্তু তবুও তার খেলার প্রতি তার অঙ্গীকার পরিষ্কারভাবে লক্ষ্য করা গেছে। ওকে, অ্যাফেক্টেড কথার অর্থ হলো অসুস্থ, অ্যাফেক্টেড অর্থাৎ ভোগা বা অসুস্থ, আর ইল হেলথ ভগ্ন স্বাস্থ্য।
অর্থাৎ তার ভগ্ন স্বাস্থ্যের জন্য সে ছোটোবেলায় অনেক শরীর খারাপে বা রোগে ভুগেছে। ওকে, কিন্তু তবুও তার প্রমিস, তার অঙ্গীকার খেলার প্রতি তার অঙ্গীকার যথেষ্টভাবে লক্ষ্য করা গেছে। ওকে, এগেনস্ট অল অডস, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সি সাকসিডেড, তিনি সফল হয়েছেন ইন বিকামিং দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউস। এগেনস্ট অল অড, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সি সাকসিডেড, তিনি সফল হয়েছেন ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস, একজন সফল এবং মহান খেলোয়াড় হতে, ভারতে উৎপন্ন একজন মহান খেলোয়াড় হতে তিনি পেরেছেন। অর্থাৎ সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তিনি একজন ভারতের সফল ক্রীড়াবিদ তিনি হয়েছিলেন। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তার প্রথম জাতীয় রেকর্ড তিনি করেছিলেন ইন দ্য 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার দৌড়ে, ইন 1977, 1977 খ্রিস্টাব্দে, হোয়েন সি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স মাত্র 13 বছর। অর্থাৎ পিটি উষার বয়স যখন মাত্র 13 বছর, তখন থেকে সে প্রথম ন্যাশনাল রেকর্ড অর্থাৎ জাতীয় রেকর্ড তিনি করেছিলেন 100 মিটার দৌড়ে। স্প্রিন্ট কথার অর্থ হলো দৌড়। দৌড় প্রতিযোগিতা বা দৌড়। ওকে, প্রথম অংশটা ওয়াইপ আউট করবো। ইউনিট 2 বা লেটস কন্টিনিউটা পড়িয়ে দিচ্ছি, তারপরে অ্যাক্টিভিটিসগুলো তোমাদের শেষে করে দেওয়া হবে। পিটি উষা কুড নট পারফর্মড হার এবিলিটি, পিটি উষা তার সামর্থ্য প্রদর্শন করতে পারেনি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স, 1980 সালে মস্কো অলিম্পিকে সে তার সক্ষমতা প্রদর্শন করতে পারেনি। এবিলিটি কথার অর্থ হলো সক্ষমতা। পিটি উষা তার সক্ষমতা প্রদর্শন করতে পারেনি, অর্থাৎ মস্কো অলিম্পিকে সে ভালোভাবে সে খেলতে পারেনি বা কোনো পুরস্কার জিতেনি। ইভেন ইন 1982 এমনকি 1982 খ্রিস্টাব্দে নিউ দিল্লি এশিয়াড অর্থাৎ নিউ দিল্লি এশিয়ান গেমসেও সি কুড অনলি উইন সিলভার মেডেল, সে শুধুমাত্র রৌপ্য পদক তিনি জিতেছিলেন ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট, 100 মিটার এবং 200 মিটার দৌড়ে। মেডেলস কথার অর্থ হলো পদক। সিলভার মেডেল অর্থাৎ রূপোর পদক, অর্থাৎ যারা সেকেন্ড হয় তাদের দিকে রূপোর পদক দেওয়া হয়। 1982 খ্রিস্টাব্দে দিল্লিতে যে এশিয়ান গেমস হয়েছিল সেখানেও সে প্রথম হতে পারেনি, 100 মিটার এবং 200 মিটারে সে রূপোর পদকই পেয়েছিল। হাওয়ার অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, যাই হোক এশিয়ান ট্র্যাক এবং ফিল্ডে এটিএফএ চ্যাম্পিয়নশিপ ইন কুয়েতে এ ইয়ার লেটার, এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে যেটা কুয়েতে অনুষ্ঠিত হয়েছিল 1 বছর পর, উষা ওয়ান দ্য গোল্ড মেডেল, উষা স্বর্ণ পদক পেয়েছিল, অর্থাৎ সে ফার্স্ট হয়েছিল ইন দ্য 400 মিটার রেস, 400 মিটার দৌড়ে, উইথ এ নিউ এশিয়ান রেকর্ড, আর নতুন একটা ভারতীয় রেকর্ড হিসেবে। অর্থাৎ এর আগে ভারতে তখন আর কেউ 400 মিটারে স্বর্ণপদক পায়নি। দেয়ার আফটার, তারপর উষা পিকড আপ 13 গোল্ড মেডেলস অ্যাট দ্য এটিএম মিটস, অর্থাৎ তারপরে উষা 13টা স্বর্ণপদক তিনি জিতেছিলেন এই এটিএফ অর্থাৎ এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রতিযোগিতায়, দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 টু 1989, যেটা অনুষ্ঠিত হয়েছিল 1983 থেকে 1989 সালের মধ্যে। অর্থাৎ 1983 থেকে 1989 সালের মধ্যে এই 6 বছরের মধ্যে পিটি উষা 13টি গোল্ড মেডেল স্বর্ণপদক তিনি অর্জন করেছিলেন। পিকড আপ অর্থাৎ অর্জন করা।
পিকড আপ কথার অর্থ হলো তুলে নেওয়া, কিন্তু এক্ষেত্রে অর্জন করা এবং মিটস কথার অর্থ হলো প্রতিযোগিতা। ওকে, সি ফিনিশড ফার্স্ট, সে প্রথম হয়েছিল ইন দ্য সেমিফাইনালে ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। 1984 খ্রিস্টাব্দে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সে প্রথম হয়েছিল সেমিফাইনালে, বাট ফল্টার্ড ইন দ্য ফাইনাল, কিন্তু সে ফাইনালে গিয়ে হেরে গিয়েছিল। সেমিফাইনালে যদিও সে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে 1984 খ্রিস্টাব্দে সে প্রথম হয়েছিল, কিন্তু ফাইনালে গিয়ে সে ব্যর্থ হয়েছিল। ফল্টার কথার অর্থ হলো হেরে যাওয়া বা ব্যর্থ হওয়া, অর্থাৎ কোনো কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি। ফল্টার ব্যর্থ হওয়া। ওকে, হিস্টোরি রিপিটেড ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছিল। হোয়েন ইন এ নেল বিটিং ফটো ফিনিশ, যখন একটা রুদ্ধশ্বাস ফটো ফিনিশ অর্থাৎ ক্লোজ ফিনিশ বাই 1/100 অফ এ সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ে উষা লস দ্য ব্রোঞ্জ মেডেল। উষা কি করেছিল না ব্রোঞ্জ মেডেল তিনি হেরে যান, অর্থাৎ 100 ভাগের 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সেকেন্ডের জন্য তিনি কি করেছিলেন, ব্রোঞ্জ মেডেল তার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছিল, তিনি ব্রোঞ্জ মেডেল জিততে পারেননি। ওকে, নেল বিটিং অর্থাৎ রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় তিনি হেরে গিয়েছিলেন। The same incident had happened to another great Indian athlete Milkha Singh. The same incident, একই ঘটনা, ইনসিডেন্ট কথার অর্থ হলো ঘটনা, একই ঘটনা ঘটেছিল টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট, অন্য আরেকটি মহান ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিংয়ের ক্ষেত্রে ইন দ্য 1960 অলিম্পিক গেমস, 1960-এর অলিম্পিক গেমে অর্থাৎ অলিম্পিক প্রতিযোগিতায়। অন বোথ দিস ওকেশন, এই দুটি ক্ষেত্রেই, ওকেশন কথার অর্থ হলো ক্ষেত্র, ওকেশনস কথার অর্থ হলো ক্ষেত্র, এই দুটি ক্ষেত্রেই ইন্ডিয়ান অ্যাথলিটস ভারতীয় ক্রীড়াবিদরা কুড উইন নো মেডেলস, কোনো রকমের পদক তারা জিততে পারেনি। অর্থাৎ মিলখা সিং যেটা 1960 খ্রিস্টাব্দে কয়েক সেকেন্ডের জন্য হেরে গিয়েছিল, ঠিক একই রকমভাবে 1984 খ্রিস্টাব্দে লস অ্যাঞ্জেলে পিটি উষাও সেও ব্রোঞ্জ মেডেল হেরে গিয়েছিল। এই দুটো ক্ষেত্রেই ভারতীয় ক্রীড়াবিদরা কোনো রকমের কোনো মেডেল নিয়ে আসতে পারেনি। ঠিক আছে, তাহলে তোমরা ইউনিট 1 এবং ইউনিট 2 তোমাদের দুটোই পড়িয়ে দিলাম, যাতে তোমাদের ইউনিট 3 এবং ইউনিট 4 তোমাদের আছে। এরপরে তোমাদের ইউনিট 1-এর যে সমস্ত অ্যাক্টিভিটি এবং ইউনিট 2-এর যে সমস্ত অ্যাক্টিভিটি সেগুলোও করে দেওয়া হবে। তার আগে তোমাদের ইউনিট 3 এবং ইউনিট 4 এটা পড়ে দেওয়া হবে, তারপরে শেষকালে এই অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 পড়তে এবং বুঝতে সাহায্য করবে, এবং তোমাদের যে সমস্ত অসুবিধা সেগুলো এই ভিডিওটা দেখলে আশা করি সমস্ত অসুবিধাগুলো কেটে যাবে। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস ভিডিও, you will contact me. Hope this video will help you a lot to understand lesson number 11, the finishing point, and make you understood about the text and the word meaning. Okay, if you have any problem regarding this video, you can contact me. Okay, that's all for the day and for the moment. Thank you very much.